নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সংবাদের শিরোনামে যে ভদ্রলোক, তার নাম আমির খান মুত্তাকি। কে এই আমির খান মুত্তাকি? 1971 সালের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জন্মান। 9 বছর বাদে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন হয়। আমির খান মুত্তাকি পাকিস্তানে যান, সেখানে একটা আশ্রয় শিবিরে থাকেন, সেখানে একটা মাদ্রাসায় পড়াশোনা করেন এবং তিনি যে খুব উচ্চাকাঙ্ক্ষী এবং একই সঙ্গে প্রতিভাধর সেটা কিন্তু তালিবান নেতৃত্ব প্রথম থেকেই বোঝেন। তাই 1995-96-তে তালিবান যখন ক্ষমতা দখল করলো, তখন আমির খান মুত্তাকিকে কান্দাহারের রেডিও স্টেশনের ডিরেক্টর করা হয় এবং তারপর তিনি তালিবান সরকারের মন্ত্রী হন। তারপরে 2001 সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং আমেরিকার বাহিনী আফগানিস্তানের দখল নেয়। তালিবানরা পিছু হটে, হাইড আউটে চলে যান। আমির খান মুত্তাকি আত্মগোপন করেন। তারপর ওই 2018-19 সাল থেকে তিনি একটা রক্ষা কবচ পান এবং আমেরিকার সঙ্গে আলাপ আলোচনায় যোগদান করেন কাতারের দোহায় এবং তিনি তালিবান সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। দেওবন্দ ইসলামকে অনুসরণ তারা করেন। তার দিল্লিতে সাংবাদিক বৈঠক নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছিল। সেই বিতর্ক অত্যন্ত স্বাস্থ্যকর। ভারতবর্ষের মতো দেশে মাতৃশক্তি সাংবাদিক বৈঠকে থাকবে না, এরকম তো মানা যায় না। আর ভিয়েনা কনভেনশনের দোহাই দিয়ে দূতাবাসের মধ্যে ভিয়েনা কনভেনশন অ্যাপ্লিকেবল, কিন্তু তার মানে এই নয় যে সেখানে সাংবাদিক বৈঠক হলো, ভারতের মতো দেশে মাতৃশক্তি যারা আছেন সাংবাদিকরা তারা সেখানে যেতে পারলেন না, এটা হতে পারে না। সেই জন্য টেকনিক্যাল এরর এইসব অজুহাত দিয়ে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আবার একটি সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে মহিলা সাংবাদিকরা উপস্থিত ছিল। আমি কেন আমির খান মুত্তাকির কথাটা বললাম? দেখুন, তালিবানের সঙ্গে ভারতের এই বনহমি অনেকের ভুরু কুচকাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শিয়ালকোট থেকে পাকিস্তান সেনেটে নির্বাচিত লুজ ক্যানন হিসাবে যিনি পরিচিত, সেই খাজা আসিফ বলেছেন আফগানরা অতীতেও ভারতের মিত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আসলে আফগানিস্তানের সঙ্গে ভারতের তো কোনোদিন সংঘাত হয়নি, শুধু ভারতবাসীর মনে একটা ক্ষত আছে। IC-814 কাঠমান্ডু থেকে হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর মাসুদ আজাহারকে মুক্তি দিয়ে পণবন্দীদের উদ্ধার করা হয়েছিল। তাছাড়া আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো রকম বিরোধ অতীতেও হয়নি, এখনো হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। আফগানিস্তানে ভারতের $3 বিলিয়ন বিনিয়োগ আছে। টেকনিক্যাল মিশনকে এমবাসি স্তরে উন্নীত করা হবে এবং তালিবান বলেইছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে তারা আগ্রহী এবং আফগানিস্তানের মাটিকে তারা ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেবে না। এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটাও তালিবান বিদেশমন্ত্রী যৌথ বিবৃতিতে বলেছেন এবং পাকিস্তান এতটাই রেগে গেছে যে ইসলামাবাদে আফগানিস্তানের রাষ্ট্রদূতকে তারা তলব করেছে। আসলে পাকিস্তান আফগানিস্তানকে তাদের পঞ্চম প্রভিন্স হিসাবে ট্রিট করে, তাদের ব্যাকওয়ার্ড হিসাবে। তারপরে যখন 2021 সালে তালিবান ক্ষমতায় এলো, ISI ডিজি চলে গিয়েছিলেন, তার একটা ছবি ভাইরাল হয়, হাতে কাপ সসর নিয়ে তিনি আছেন, হাসি হাসি মুখ। যদিও সেই ডিজি এখন জেলে আছেন সৌজন্যে ফিল্ড মার্শাল আসিম মুনির। তো পাকিস্তান আফগানিস্তানকে নিজেদের স্ট্র্যাটেজিক ভিক্টরি বা স্ট্র্যাটেজিক ডেপথ হিসাবেই দেখে। কিন্তু এখন আফগানিস্তান ভারতের কাছে স্ট্র্যাটেজিক কি বলবো, অনেক সুবিধা হবে। চাবাহার বন্দরকে কাজে লাগানো যাবে, আফগানিস্তান থেকে খনিজ উত্তোলন ভারতের কোম্পানিগুলো করবে এবং পাকিস্তানের পশ্চিম দিকে আফগানিস্তান যদি ভারতের সঙ্গে মিত্রতা থাকে তাহলে পাকিস্তানের উপরও চাপ দেওয়া যাবে। পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত ডুরান্ড লাইন 2640 কিলোমিটার। ডুরান্ড লাইন সাহেবরা করেছিল, আফগানিস্তান মানে না।
ডুরান্ড লাইনে খাইবার পাখতুনওয়ার মতো প্রভিন্স এরা পাকিস্তানে আছে, আফগানিস্তানের ট্রাইবদের আত্মীয় স্বজন খাইবার পাখতুনওয়াতে, তাই খাইবার পাখতুনওয়া আফগানিস্তানের অংশ বলে আফগানরা মনে করে, তাই ডুরান্ড লাইন তারা মানে না। এবং সেই জন্যই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। পাকিস্তানের অভিযোগ তেহরিকে তালিবান পাকিস্তান আফগানিস্তানের মাটিতে লুকিয়ে আছে এবং সেখান থেকে তারা পাক সেনা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে এবং তেহরিকে তালিবান পাকিস্তানের নেতাদের টার্গেট করাই হচ্ছে পাক বাহিনীর লক্ষ্য, সেটাই তারা করছে। এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আফগানিস্তানের মাটিতেও জঙ্গিরা থাকলে পাকিস্তানের অভিযান চলবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে 58 জন পাক সেনা নিহত হয়েছেন, অনেকগুলো আউটপোস্ট আফগানরা দখল করেছে, এটা আফগানরা দাবি করছে। তাই ডুরান্ড লাইনের যে ওটা একটা কাল্পনিক লাইন, ডুরান্ড করেছিলেন 1893 সালে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, তো আফগানিস্তান কখনো এটা মানেনি। ডুরান্ড লাইন ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের অবদান, তারা আফগানিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, বাকিটা ওখানকার যারা আছেন আমির তারা নিয়ন্ত্রণ করবে এবং কোনো পক্ষ কোনো পক্ষের টেরিটরিতে ঢুকে হামলা চালাবেন, এটাই তো চুক্তি হয়েছিল। তারপরে স্বাধীনতার পর ওই জায়গাটা পাকিস্তান হয়ে যায়, ডুরান্ড লাইন থাকে, কিন্তু ডুরান্ড লাইনের ওই খাইবার পাখতুনওয়া আফগানিস্তান মনে করে যে ওটা আফগানিস্তানের অংশ, ওটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে। আর ডুরান্ড লাইন উপর থেকে শেষ হচ্ছে, সেখানে আবার ইরান পাকিস্তান বর্ডার, অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। তাই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যেটা পাকিস্তান নিতে চেয়েছিল, স্ট্র্যাটেজিক ডেপথ আফগানিস্তানের উপর তাদের কন্ট্রোল, সেটা আপাতত হচ্ছে না, বরঞ্চ ভারতের স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি হয়েছে আফগানিস্তানের মাটিতে। সেই জন্য আমির খান মুত্তাকির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিতর্ক এই সফরের সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও ভারত আফগানিস্তানের নতুন বন্ধুত্ব, অতীতেও বন্ধুত্ব ছিল, তালিবানদের সঙ্গে যে নতুন বন্ধুত্ব হলো সেটা পাকিস্তানকে চাপে ফেলার পক্ষে যথেষ্ট। এবার পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশ, সেখানে কি হচ্ছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছেন। সেখানে তিনি গিয়ে বলেছিলেন কি, দীর্ঘদিন বাদে হারানো ভাইকে খুঁজে পেলাম, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে উন্নত হবে, করাচি বন্দরে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসছে, কোনো কিছু চেক না করে সেই পণ্য খালাস হচ্ছে, পাকিস্তানিরা বাংলাদেশে আসতে চাইলে ভিসা অন অ্যারাইভাল বাংলাদেশের ক্ষেত্রেও তাই, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আইএসআই এর কর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন, লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে যুদ্ধ বিমান রাখার জন্য তৈরি করছে বাংলাদেশ, পাকিস্তান সহযোগিতা করছে, ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু তার মধ্যে বাংলাদেশ সেনা বাহিনীর মধ্যে চূড়ান্ত টালমাটাল তৈরি হয়েছে। কেন? শেখ হাসিনা জমানায় যুদ্ধ অপরাধ, অত্যাচার এবং আয়না ঘরে প্রতিবাদীদের চালানির একটা অভিযোগ উঠেছিল, যদিও বাংলাদেশের আর্মি সেটা স্বীকার করেনি। ঢাকার আন্তর্জাতিক Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি 25 জন বর্তমান এবং প্রাক্তন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। চার্জশিট পেশ হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের মধ্যে ডিজিএফআই, যেটা বাংলাদেশ মিলিটারি ইন্টেলিজেন্স, এবং ওই যাদেরকে সন্দেহের বশে তুলে এনে স্বীকারোক্তি আদায়ের জন্য অত্যাচার করা হতো, বাংলাদেশের একটা উইং আছে র্যাবের আন্ডারে, তাদের কিছু কর্তার বিরুদ্ধে। দেখুন, ডিজিএফআই হচ্ছে পাকিস্তান এই বাংলাদেশের সেনার ইন্টেলিজেন্স, আর র্যাবের শীর্ষ কর্তারাও আর্মি থেকে আসেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলেছিলেন, যে সেনাবাহিনীর মধ্যে নয়, কিন্তু সেনার বিভিন্ন কর্মকর্তা যে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, নিরাপত্তা প্রতিষ্ঠান, সেখানে তারা যদি কোনো অন্যায় অত্যাচার করে থাকেন তাহলে তাদের বিচার হবে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে 25 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের মধ্যে 15 জন সেনা সদস্যকে
সেনা ক্যান্টনমেন্টে আটক করা হয়েছে, সেনাবাহিনী সেটা বিবৃতি দিয়ে জানিয়েছে। এখন তাদের বিচার কোথায় হবে, সেনা আদালতে না ফৌজদারি আদালতে? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে বাংলাদেশ সরকার বলেছে কেউ যদি অভিযুক্ত হয় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, কোনো সরকারি বা আধা সরকারি সংস্থার পদে থাকতে পারবেন না, এবং তার চাকরি থেকে তাকে বরখাস্ত করতে হবে। তাহলে এই অবসরপ্রাপ্ত এবং বর্তমান সেনাকর্তা 25 জন, তার মধ্যে বোধহয় 12 জন এখনো সার্ভিসে আছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদের অনেককে আটক করা হয়েছে। এখন তাদের বিচার কোথায় হবে? একসঙ্গে এতজন সেনাকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে তাদের যদি বিচার শুরু হয় ফৌজদারি আদালতে বা সেনা আদালতে, সেটা সেনাবাহিনী সহজভাবে নেবে না। আবার ভালকার তুর্কের রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য যে কমিটি এসেছিল রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা, তারা জুলাই অগাস্ট অভ্যুত্থানে কোথায় এক্সেস হয়েছে, কিভাবে হয়েছে তা খতিয়ে দেখেছে, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা তারা পায়নি, সেটা তাদের রিপোর্টে উল্লেখ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী গণ অভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের সামনে একটি কথাও বলেন। আবার সেনাবাহিনী একটা কমান্ড স্ট্রাকচার আছে, সেনাপ্রধান তিনি অন্ধকারে ছিলেন তা তো নয়, তিনি সব জানতেন। তাহলে এখন বলা হচ্ছে যে এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তাহলে সেনাপ্রধান কি দায় এড়াতে পারেন? তিনি তো হাসিনা মনোনীত সেনাপ্রধান ছিলেন, তিনি তো শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন যাতে হাসিনা রেজিম ক্ষমতায় থাকেন। কিন্তু যখন সেনার একেবারে তরুণ অফিসাররা বলেন যে সাধারণ মানুষের উপর তারা বল প্রয়োগ করতে পারবেন না, তখন ওয়াকার প্রধানমন্ত্রীকে জানান যে সেনাবাহিনীর পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। কিন্তু তার আগে বিক্ষোভকারীদের দমন করতে সেনাবাহিনীর ভূমিকাও কি প্রশ্নের ঊর্ধ্বে ছিল, এবং তার দায় সেনাপ্রধান এড়াতে পারে না। এই যুক্তিটা সামনে আসছে। বৈষম্য বিরোধী ছাত্ররা, ছাত্র আন্দোলনের নেতারা বা জাতীয় নাগরিক পার্টি এবং ইউনুস ঘনিষ্ঠ উপদেষ্টারা সেনাপ্রধানের বিরুদ্ধে চার্জ গঠন করতে উদ্যোগী হচ্ছেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সময়ের অপেক্ষা। এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কি হবে? তাকে বরখাস্ত হতে হবে, নইলে তাকেও বিচারের আওতায় আনতে হবে, তাকেও বন্দী করা হবে। সেনাপ্রধানকে এটা বুঝছেন না? অবশ্যই বুঝছেন। তার ভারত সফর আসার কথা ছিল একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে, তিনি সম্ভবত আসছেন না। তাহলে সেনা প্রধানের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ। তাহলে এরকম যদি হয়, ওয়াকার তো হাত গুটিয়ে বসে থাকবেন না, তিনি তার ঘনিষ্ঠ সেনাকর্তাদের নিয়ে, বাহিনীকে নিয়ে অভ্যুত্থানের রাস্তায় হাঁটতে পারেন। যদিও ওয়াকার বলেছেন তার কোনো উচ্চাশা নেই দেশের ক্ষমতায় আসীন হওয়া, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে হয় তিনি সেফ এক্সিট চাইবেন, না হলে সেটা যদি তিনি না পান তাহলে সেনা অভ্যুত্থান হবে। বাংলাদেশের ক্যান্টনমেন্টে এখন এই সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। একটা অস্থির ভোলাটাইল পরিস্থিতি। নির্বাচন, আমি বলছি বিষ-বাও জলে নির্বাচন হওয়া এই পরিস্থিতিতে সম্ভব নয়। আমাদের সঙ্গে 2200 কিলোমিটার সীমান্ত। বাংলাদেশে যত অস্থিরতা বাড়বে, তত জঙ্গি জিহাদি কার্যকলাপ বাড়বে, তত সন্ত্রাসবাদীরা চেষ্টা করবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার। ফিল্ড মার্শাল আসিম মুনির কি বলেছিলেন? ভারতকে এবার আক্রমণ করাবে ভারতের পূর্ব প্রান্ত দিয়ে, হলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। তা যেখানে বাংলাদেশের সেনাবাহিনীতে টালমাটাল চলছে, উঠাল পাতাল চলছে, প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে 25 জন সেনাকর্তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে, 15 জন সেনা ক্যান্টনমেন্টে আটক। তারা কেউ লেফটেন্যান্ট কর্নেল, কেউ ব্রিগেডিয়ার, কেউ মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। এখন নাকি সেনা প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তাহলে সেনা প্রধানও কি চুপচাপ বসে থাকবেন? তিনি যদি দেখেন তার ভবিষ্যৎ অনিশ্চিত, তাকে বিচারের মুখোমুখি হতে হবে, তাকে আটক করা হবে, তিনি সেফ এক্সিট পাচ্ছেন না, তখন তিনিও রিটালিয়েট করবেন। তাহলে সেনা বিদ্রোহ হবে। ওয়াকারের কন্ট্রোল আছে সেনাবাহিনীর উপরে, তিনি একেবারে একা নন সেনাবাহিনীর মধ্যে, তার বিরোধীরাও আছেন। কিছু প্রাক্তন সেনাকর্তা এবং জামাত ঘনিষ্ঠ কিছু সেনাকর্তা ওয়াকারকে ডিস্টেবিলাইজ করতে চাইছেন, এই সুযোগ তারা কাজে লাগাবেন। ওয়াকার এটা জানেন না তা তো নয়,
তিনিও কিন্তু মরণ কামড় দেবেন। তাই বাংলাদেশে সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে।